সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ বাতিলের সুপারিশে আপত্তি তুলেছে বিরোধী দল জামাত ইসলামী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে আশ্বস্ত করেছেন, সংসদে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে আইন পাশ করা হবে। এর মাঝেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাজে বিভেদ তৈরির সব অপচেষ্টা রুখে দিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বিভেদ না ঐক্য। আর এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে যুক্ত হবেন আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য বিএনপির। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। জুলাই সনদ নিয়ে সংসদে তুমুল বিতর্ক, সংস্কারে কালক্ষেপণের অভিযোগ বিরোধীদের। ৭১-এ পরাজয়ের গ্লানি থেকেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। ৩ মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাব পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 974 জন। 30 উপজেলায় টিকাদান শুরু, পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। 3রা মে থেকে চলবে সারা দেশে। হরমুজ খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। পরিস্থিতি জটিল করলে নরক যন্ত্রণার হুঁশিয়ারি আইআরজিসির। ইরান ও লেবাননে হামলা জোরদার ইসরায়েলের। এবং বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ। উল্টো বৈধতা নিয়ে প্রশ্ন সাবেক উপদেষ্টার। আইসিসিতে রিপোর্ট পাঠাচ্ছে মন্ত্রণালয়। দর্শক, সংসদ অধিবেশন চলছে এবং শীর্ষ অধিবেশনে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধী দলের আপত্তি রয়েছে, মতবিরোধ রয়েছে এবং সরকারের দলের পক্ষ থেকেও পক্ষ নেওয়া হচ্ছে তাদের অবস্থানকে কেন্দ্র করে। এবং সেসব বিষয় নিয়ে আসলে যখন রাজনীতির এমন একটি অবস্থা, তখন প্রশ্ন উঠছে আসলে বিভেদ না ঐক্যের কোন দিকে যাচ্ছে সমাজ। আর এইসব বিষয়ে আমাদের অতিথির কাছে প্রশ্ন থাকবে। প্রথমে যাচ্ছি আমরা আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপির। আপনার কাছে প্রশ্ন থাকবে, সংসদে যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে, বিশেষ করে অধ্যাদেশ বাতিলের বা রোধ করার যে বিষয়টি আসছে, সেগুলো নিয়ে বেশ মতপার্থক্য দেখা যাচ্ছে। যেহেতু আমাদের সাবজেক্টও আজকে বিভেদ না ঐক্য, সেই প্রশ্নে তখন এই অবস্থানকে আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? বিভেদ না ঐক্য, ধন্যবাদ। আসলে আমাদের একটা কথা ছিল, ইউনিটি ইন ডাইভার্সিটি অর ইউনিটি উইথিন ডিফারেন্ট অপিনিয়ন্স। এটাকে বলে ডেমোক্রেটিক একটা প্র্যাকটিসেস। আমরা সংসদে যেটা চলতেছে সেটা দুইভাবে দেখা যেতে পারে। সংসদীয় পার্লামেন্ট আগে বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা দেখেছি, ম্যাক্সিমাম সময়ে বিরোধী দল সংখ্যাটা খুবই কম থাকতো নাম্বারই। আমরা যেটা দেখলাম যে 76-77 পেয়েছে একবার দুইবার আমাদের পার্লামেন্টে, একবার পাইছে 116। মোরাললেস অনেক সংখ্যাটা কম থাকে। তো যেখানে হয় যে এক পেশে হয়ে যায়, অথবা গৃহপালিত বিরোধী দল, যেটা আমরা 15 বছর ধরে দেখেছি, এই প্র্যাকটিসটা দেখেছি। কিন্তু বিরোধী দলের রোল হিসেবে বিরোধী দল কেমন পালন করার কথা, অথবা আমরা ওয়াকআউটের সংস্কৃতি দেখেছি। দেখা গেছে দিনের পর দিন উইদাউট ওয়াকআউট হয়ে যাচ্ছে। আপনি যে মোরাললেস দেখেন, আমাদের যে 13টা ইলেকশন হলো, তো এখানে কিন্তু এগুলোই আমরা মোটামুটি দেখতেছি। পুরো একটা কালচার, নতুন কালচার ডেমনস্ট্রেশন হয় নাই, তৈরি হয় নাই। সেটা এখন ইউনিটি কীভাবে হতে পারে? আমরা মনে করি যে ঝগড়া করলেই কি ইউনিটি লেস হয়ে গেল? আমাদের ঝগড়ার উদ্দেশ্যটা নিয়ে আসলে কথা বলা উচিত, নট দ্য পার্সোনাল ইন্ডিভিজুয়াল। এখন জুলাই সনদ বলেন বা জুলাই আদেশ, এটা কিন্তু 5টা স্টেজেস। খুব চমৎকার করে আখতার হোসেন বলেছিল যে জুলাই সনদ, তার আগে একটা ডিক্লিয়ারেশন হয়েছে। এটা হচ্ছে একটা ব্লাফ ডিক্লারেশন। এই জন্য জুলাই সনদ সবাই মিলে একটা এগ্রিমেন্ট হয়েছে, যেটা আপনি অনেকে বলতেছেন যে 3 জোটের জুলাই যেরকম 3 জোটের যেটা হয়েছিল 90-এর, সেটার একটা স্টাইল। এগ্রিমেন্টের পরবর্তীতে এটাকে অধ্যাদেশ, তারপরে কিন্তু আদেশ, খেয়াল করে দেখবেন। দেন এটাকে আপনার গণভোটে চলে গেছে। তার মানে দেয়ার আর 4 স্টেজেস বা 5 স্টেজেস, যে একটা জিনিসকে কিভাবে আমাদের
একটা স্টেজে নিয়ে আসা হলো আর কি। এখন যদি বলি যে মূল জিনিসটার উদ্দেশ্যটা কি ছিল, জাতিকে আর কখনো যেন এই বিভক্ত না করা হয়। কারণটা কি, ফেসিবাদী স্টাইলের একটা নিয়ম হলো, অথবা আপনি যদি ব্রিটিশ শাসনের একটা রুল, ডিভাইড অ্যান্ড রুল করা, দুই গ্রুপকে ভাগ করে আপনাকে ক্যাচালের মধ্যে লাগা। মুসলমানদের যেন 47-এর আগে যে হিন্দু মুসলিমদের কলাপসটা প্রচণ্ড রকম ছিল, দেখবেন আপনি কলকাতাতে মারামারি দাঙ্গা এই সেই কাহিনী। এরপরে আমরা স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখলাম 47-এর পরে এই আমাদের উইথিন পার্টি একটা ক্যাচাল, মানে এই গ্রুপ এরে মানতে পারে না, এরও মানতে পারে না, সবসময় এরকম একটা ইস্যু ছিল। এবং এটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি ডিভিশন। খেয়াল করে দেখেন, ন্যারেটিভটা এত বেশি উৎপাদিত হয়েছে যে আপনার স্বাধীনতার বিপক্ষ শক্তির সাথে বসাটাই হারাম, মানে মানুষ যে সে সাথে করতে না। আপনার আদর্শ এত আদর্শে বিশ্বাস করে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষ শক্তি, এখানে তো মারামারি লিটারেলি দেখছি যে পক্ষের শক্তি বিপক্ষ শক্তি মারামারি। এখন আসে যে সেম জিনিসটাই আমরা শুরু করে দেই, এগেইন কিন্তু আমরা দেখতেছি মাঝে মাঝে খোঁচা দেওয়া হয় পলিটিক্যালি। তো সেম জিনিসটা নিয়ে এটা পলিটিক্যাল শেল্টারিং, আমরা হাউ ক্যান আমি কেউ গেলে অপোজিশনকে হিট করা একটা উইপন্স হিসাবে ইউজ করা হয়। আমাদের এজেন্ডায় থাকতে হবে যে হোয়াট ইজ আওয়ার টপিক। এই টপিকটা প্রিন্সিপাল বেস ডিসকাশন হবে। যা আমরা বললাম যে জুলাই সনদ বা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন এগুলো আমরা গত ধরলাম যে 4 মাস 5 মাস ধরে আলোচনা করেছি, একটা স্টেজে নিয়ে এসেছি, সবাই দেখেছি এবং বিটিভিতে ওপেন পাবলিশ হয়েছে। এটা করার উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাষ্ট্রের স্ট্রাকচারের মধ্যে যেন কোনোভাবে কোনো মানুষ অ্যাকাউন্টেবল ছাড়া না থাকে, তাকে যেন অ্যাকাউন্টেবল করা যায়, তাকে যেন জবাবদিহিতার আন্ডারে আনা যায়। মেইন ইস্যুটাই হচ্ছে জবাবদিহিতা আনা। এইটাই হলো, জবাবদিহিতা না থাকলে মানুষ অ্যারোগেন্ট হবে, মানুষ অহংকারী হবে, মানুষ একেবারে কারণটা কি দেখবেন, আমাদের দেশের ন্যাচার হলো কি, আমি সরকারি দল হলে আমার কোনো মামলা নেবে না, আমার কোনো ঝামেলা করবে না, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আমি টেন্ডারবাজি করতে পারবো, মারামারি করতে পারবো, কারণ আমার কোনো সমস্যা নেই, কারণ আমাকে দেওয়া হবে। এবং দেখবো যে আমাদের যে প্রশাসনটাও সেম স্টাইলে, যদি সরকার এই দিকে যায় সাথে সাথে সে প্রফেশনালিজম বাদ দিয়ে ওই সরকারের দিকে হালায় পড়া শুরু করে। এবার ইন্টারেস্টিং, রিসেন্টলি আমি এক জায়গায় কল দিয়েছি, একজন আমার এলাকায় কিছু ছেলেকে ধরছে, আমি বললাম যে ভাই জিনিসটা ঘটনাটাকে শোনার জন্য পুলিশ আগেই ব্যাখ্যা দিতেছে, ভাই আমি আমার চাচা হলো কৃষক দলের অমুক সভাপতি, মানে তাকে সে একটা এফিলিয়েশন দেখানোর চেষ্টা করতেছে যে সে কোনো সে একটা বিএনপি পরিবারের সদস্য, সে কিন্তু এসআই হোক আর এসি হোক, তার মানে তার আন্ডারস্ট্যান্ডিং তো সরকারি দলের সাথে থাকলে আমি 7 খুন মাফ হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রকে এরকম কোনো সরকারি দলের সাথে জড়িত, রাষ্ট্র কিন্তু ডিফারেন্ট কেসেস, রাষ্ট্র নিজস্ব একটা স্টাইলে চলবে। আমি বলি রাষ্ট্রের স্টাইল হলো যে এখানে যেটা সবাই সমানভাবে প্রিন্সিপাল বেসড ল বেসড, রুল অফ ল বলে আর কি। এই রুল অফ লকে বেশি প্র্যাকটিস করার জন্য গুড গভর্নেন্স, মানে হাই লেভেলে নিয়ে যাবো আমরা, মানে গভর্নেন্সটার একটা সর্বোচ্চ লেভেলে যাব। এইটাই হলো আমাদের সবসময় প্র্যাকটিস থাকবে। ডেমোক্রেসি কেন গেছি যে তোমার চেয়ে আমি ফার বেটার আন্ডারস্ট্যান্ডিং, ফার বেটার পলিটিক্স দিব, পলিসি দিব, সব কিছু দিব। এই জন্য বিরোধী দলের কাজটা হলো কি, ফার বেটার লিডারশিপ দেওয়া, ফার বেটার আন্ডারস্ট্যান্ডিং, পলিসি দেওয়া, ক্রিটিকগুলো করা। দ্যাট শুড বি পারপাসটা কি, বাংলাদেশের মানুষকে আজকের চেয়ে ভালো একটা বেটার লাইফ দেওয়া। কিন্তু আমরা কি সবসময় জিনিসটা কি পিছনের দিকে নিয়ে যাই? এর কারণটা হলো আমরা এখানে যদি এই শব্দটা না বলি যে দল থেকে নির্বাচিত হই সে দলের কোনো এজেন্ডার বাইরে আমরা যেতে পারি না। আমি ইভেন মন্ত্রীরাও স্বাধীনভাবে কথা বলতে পারে না। ঠিক একই জিনিস ঘটেছে, দেখেন জুলাই সনদের সনদ বাস্তবায়ন করবে ওই সিস্টেম করে, কিন্তু আদেশ বাস্তবায়ন করবে না। এবং গুম অধ্যাদেশ একটি স্পেসিফিক্যালি রাষ্ট্রের জন্য, যেটা আমরা 1569 জন রিটেন যেটা ডকুমেন্টে যে গুম হয়েছে বাংলাদেশের মানুষ, তার অস্তিত্ব নাই। আমরা দেখলাম কান্নাকাটি করতেছে যে ইলিয়াস আলীকে কীভাবে চপিং করে বস্তা দিয়ে ফেলাই দেওয়া হয়েছে। এটা নির্মম মানুষ, একটা মানুষ নিজের মৃত্যুটাও স্বাভাবিক প্রসিডিউরাল হয়নি, তাকে কষ্ট করে মারা হয়েছে। সেই গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, এই অধ্যাদেশটাও বাতিল করে দিয়েছে। আপনি কীভাবে বুঝবেন এটা ভালো কাজ হয়েছে? এবং সেম জিনিসটা দেখেন, এটা কিন্তু আন্তর্জাতিক সুরক্ষা কনভেনশন, যেটা ইউএনের আন্ডারে করা হয়েছে। এবং আমি দেখলাম আজকে 29 আগস্ট 2023 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং ওই সময় আমাদের বিরোধী দলীয় ভাইস চেয়ারম্যান ছিলেন বিএনপির, উনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, আমরা যদি কখনো যাই এই গুমতন্ত্র মুক্ত করার জন্য সুরক্ষা আইন কনভেনশন যেটা ইউএনএ রয়েছে সেটা মেনে আপনার কথা একটু করি যে আইনমন্ত্রী কিন্তু আজকে বলেছেন যে গুমকারীদের বিচারের জন্য কঠোর আইন করা হবে। এটা কিন্তু আজকে প্রতিশ্রুতি দিয়েছেন। কঠোর আইন আপনি কিভাবে করবেন? আপনি তো অলরেডি আপনি তো বিচারালয় নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছেন। কারণ হচ্ছে এখন যে অধ্যাদেশটা সেটা আপনার ক্ষতিকর কি, এটাতে স্বাধীনভাবে ইনভেস্টিগেশন করার সুযোগ করে দিয়েছিল, এটা তো আপনার ক্ষতিকর কারণ না। আপনি আমাকে এমন একটা জিনিস প্রুভ করেন যেটা আপনার জন্য ক্ষতিকর। এই আইনটা করলে বিএনপির পাওয়ার হোল্ডিং ক্ষমতা হবে। কি এমন আছে জিনিস আছে? একটা কমেন্ট আছে, সংবেদনশীল রাষ্ট্রের স্টেট যে কোনো
কোনো যে স্টেট যে এজেন্সিগুলোকে আপনি ধরতে পারবেন, এইটা আসলে ধরতে দিবে না। দ্যাট ইজ দ্য ইস্যুস। আপনি কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ এই লটাকে আপনি করতে গেলে ওই হয়তো এজেন্সিগুলোর সাথে বিপদে পড়তে পারেন, অথবা আই ডোন্ট নো অন্য কোনো ইস্যু হতে পারে। সুতরাং আপনার সাথে আমার ডিসইউনিটি না, আপনার সাথে আমার ইউনিটি। আমি আপনাকে হেল্পিং করতেছি, এই জাতিকে হেল্প করতেছি যে বাংলাদেশে এরকম একটা জিনিসকে বাতিল করা হচ্ছে, সেই জিনিসটা একদমই অন্যায়। রাষ্ট্রে আমি এখানে ঘুমায় গেলে করার কিছু নেই, তো প্রতিকার পাবো কোথায়? বাতিল হয়ে যাইতেছে তো। না, এটা তো আইন করা হবে বলছো তো আর কি বিষয়টা। আইন করা হবে, ঠিক আছে, সেই বিষয়ে আমি কথা বলবো। আমরা এর মধ্যে সংসদ সদস্য বিএনপির আখতারুজ্জামান বাচ্চু, তিনি সরাসরি সংসদ থেকে অধিবেশন শেষ করে তিনি এসেছেন, তাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। বাচ্চু ভাই, আপনার কাছে মাত্রই এসেছেন, আপনার কাছে যাচ্ছি। এর আগে আমি মাসুদ কামাল ভাই, সিনিয়র সাংবাদিক, তার কাছে প্রশ্ন রাখতে চাই। যে প্রশ্নটা আমি করছিলাম আতিক মুজাহিদের কাছে, যে আসলে বিভেদ না ঐক্য, এই যে আমাদের যে আজকে বিষয়টি দাঁড়িয়েছে, সংসদ যখন আলোচনা হচ্ছে যে অধ্যাদেশ থাকবে কি থাকবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না, কোনটা আইন পাস হবে, এইসব বিষয় নিয়ে বেশ মতবিরোধ দেখা যাচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছি বিরোধী দলেরও কিন্তু একটা আন্দোলন রাজপথে আমরা দেখেছি প্রথমবারের মতো এই সরকারের আমলে। সেটাকে আসলে কীভাবে দেখবেন? বিভেদ দেখছেন না ঐক্যর কোনো ফারাক দেখছেন আর কি? বিভেদ বিতর্ক এগুলো সংসদে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সবাই যদি একমত হতো তো সবাই তো একদলই করতো, সবাই তো একদল করে না। একদল না করার কারণ হলো তাদের নীতিগত একটা পার্থক্য আছে, একটু দূরত্ব আছে, দেশ সেবারও ভিন্ন ভিন্ন অর্থ আছে, ভিন্ন ভিন্ন লাইন আছে, পলিসি আছে। এখন যেখানে নীতির পার্থক্য আছে সেখানে নীতি বাস্তবায়নের ক্ষেত্রেও পার্থক্য থাকবে, এবং এই যে পার্থক্য থাকা, এই যে বিতর্ক হওয়া, এটা কিন্তু হেলদি। আমি কিন্তু এটাকে স্বাস্থ্যকর মনে করি, এতে কোনো সমস্যা নাই। বাট প্রশ্নটা হলো কি, এতে কি আমাদের জাতীয় উন্নয়নটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা? এই বিভেদটা কি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে কিনা, সাধারণ মানুষের মধ্যে সংঘাতের মতো পরিস্থিতি তৈরি করছে কিনা, এটা হলো জরুরি। এখন পর্যন্ত জামাত অথবা এনসিপি, এই যে জোট যেটা আছে, এই জোট যে সমস্ত আচরণ সংসদে করেছে, আমি এর মধ্যে আনহেলদি খুব বেশি কিছু পাইনি। এটা হতেই পারে, বিএনপি যা করেছে এর মধ্যে অনেক কিছু আমি পছন্দ করি না, ওনারা যেটা করেছেন এরও অনেক কিছু পছন্দ করি না, এবং না করাই স্বাভাবিক, কারণ আমি তো বিএনপিও করি না অথবা এনসিপি জামাতও করি না, কিন্তু আমার পছন্দ নাই হতে পারে। একজন নাগরিক হিসেবে এটা আমার অভিমত হতেই নাই পারে। কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা যেগুলো হচ্ছে আমি মনে করি ভালো, এগুলো আলোচনা হওয়া উচিত। বিএনপি এই যে আপনার অধ্যাদেশগুলো নিয়ে যে কথাগুলি বলছে, এটা নিয়ে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। তারা 133টার মধ্যে 98টা অধ্যাদেশ তারা মানে বলছে যা আছে হুবহু পাস করবে, আর বাকিগুলো নিয়ে 35টা নিয়ে তাদের কিছু কিছু অবজারভেশন আছে। চারটা একদম বাতিল করবে, চারটা একদম বাতিল করে দিছে, 15টা আবার নতুন করে নাকি তুলবে, এইগুলো আর কি। আর বাকিগুলো আর 10টা তারা পরবর্তী সময়ে, মানে এই সংসদে না, পরবর্তী সময়ে তারা এটা আলোচনা করবে। তার মানে ওই 10টা এবং 4টা ভার্চুয়ালি বাতিল, 14টা বাতিল একদম, আর 15টা তারা একটু চেঞ্জ করে হয়তো এই সংসদে তুলবে, এরকম বলেছেন। সংসদে করে খুব ভালো, এগুলো নিয়ে আলোচনা কালকে থেকে হচ্ছে। আমি খালি একটা কথা বলি আপনাদেরকে, যে G98টা রাজি হয়েছে, G98টা রাজি হয়েছে, সেগুলি একটা প্রসঙ্গে আমি বলি আজকে নাকি অনেকে লেখালেখি করছে এটা নিয়ে, সেটা হলো স্থানীয় সরকার নিয়ে। স্থানীয় সরকারের 4টা অধ্যাদেশ আছে এখানে। স্থানীয় সরকার মানে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা এবং মানে আপনার আরেকটা হলো জেলা পরিষদ। এই যে 4টা আইন তারা হুবহু রাখবে। এই 4টা নিয়ে কী ছিল ভাই? আমি একটা সিম্পল কথা বলি, আগে কি হতো আপনার মনে আছে কিনা, 2011 দিকে একটা ইলেকশন হয়েছিল আওয়ামী লীগের আমলে, 6টা সিটি কর্পোরেশনে বিএনপি একদম নিরঙ্কুশ জয় হয়েছিল। 5টায় সম্ভবত, 5টায়, হ্যাঁ, সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর, চট্টগ্রাম, 5টায় তাদের লোক জিতছিল। জেতার পর এরা কেউ কিন্তু চট্টগ্রাম পথে কিছুটা পারছিল, অন্য 4টায় কেউ কিন্তু মানে টানা 3 মাসও চেয়ারে বসতে পারে নাই। চেয়ারে বসে তার বিরুদ্ধে একটা মামলা দেয়, মামলা দিয়ে তার এখান থেকে করে জেলে নেয়, আবার কেউ কেউ পালায় থাকে। এই ছিল অবস্থা, কিন্তু চেয়ারে বসতে দেয়নি, এটা নিয়ে অনেক অভিযোগ, তখন একটা আইন ছিল। সেই আইনটা হলো যে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয়, তাহলে মামলা হলেই তাকে ইচ্ছা করলে সরকার সরিয়ে দিতে পারবে, সরিয়ে দিয়ে ওই মেম্বারদের মাঝখান থেকে, কমিশনারদের মাঝখান থেকে অন্য কাউকে নিয়ে বসাতে পারবে। এই আইনটাই আমার কাছে কিন্তু অগণতান্ত্রিক মনে হয়েছে, কারণ একজন লোক নির্বাচিত হয়ে আসছে, তাকে আপনি সরাবেন কেন? আর তাও একটা মানে প্রশাসনিক আদেশে, এটা তো উচিত না।
সেইটাকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল অগাস্ট মাসে 2024-এ, তারা এসেই 9 দিনের মাথায় 17 তারিখে একটা আইন করলো। এখন আর কোনো অজুহাত লাগবে না, ওই যে সরকার মনে করে একে সরাতে হবে সরাতে পারবে, কোনো অজুহাত লাগবে না। এবং এই আইনে তারা সারা দেশের যত সিটি কর্পোরেশন বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান যারা ছিল সবগুলি কিন্তু সরাই দিল। ঠিক আছে, মানলাম একটা বাস্তবতা ছিল, কারণ ওটাকে না সরাইলে এরা সবাই তো আওয়ামী লীগের লোক ছিল অধিকাংশই, এরা সারা দেশে একটা অন্যরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারতো। আমি মানলাম একভাবে, এটা তো অধ্যাদেশ, এমার্জেন্সি সিচুয়েশন। ওই অধ্যাদেশটাকে আপনাকে টিকে রাখতে হবে কেন? আর এটা হুবহু টিকে রাখছে, তাদের ওই অধ্যাদেশটা চাই। কেন চাই? চাই হলো এই কারণে, মানুষ কিন্তু পরিস্থিতি থেকে শিক্ষা নেয়, একটা খারাপ কিছু ঘটলে ওটা তারা আর নিবে না। আর এরা করতেছে কি, যে ওই যে আমি আর দামি নির্বাচন, এখন কিন্তু তারা ওই লাইনে যেতে চাচ্ছে। কারণ যদি কোনো সিটি কর্পোরেশনের মেয়র অন্য কোনো দল থেকে হয়, সরকার মনে করবে এটা রাখা উচিত না, 3 দিনের মাথায় বাতিল, কেউ কিছু করতে পারবে না, কোনো আইন এটা টিকবে না, কোনো আইনেই টিকবে না। কারণ টিকলে তো এরা টিকতো, কোনো আইনে টিকবে না। কিন্তু তো এই অধ্যাদেশটা আপনাকে, এই অধ্যাদেশটাকে আপনি ভালোবেসে ফেলেলেন। আর আপনি যদি এই অধ্যাদেশকে ভালোবেসে ফেলান, ভালোবাসার কিন্তু কোনো লজিক লাগে না। আপনি দেখবেন যে একটা মানে খুবই কুৎসিত টাইপের কাউকে আপনি ভালোবাসলেন, আপনি বাপ মা বললো তুমি এইটাকে ভালোবাসলা, হ্যাঁ বাসলাম, এর তো কোনো যুক্তি লাগে না। তো এখন এইটাকে আপনি ভালোবেসে ফেলেলেন ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কাজ করা উচিত হয় না। আমার প্রশ্ন কি, এই জায়গাতে কি কোনো সংসদে কি আলোচনার কোনো জায়গা আছে কিনা? আপনি যে প্রশ্নটা বা যে প্রশ্নটা তুলেছেন, জায়গাটা 98 তো হুবু রাখবে তারা। না, অবশ্যই আলোচনা তো বিষয় হবে, প্রতিটা বিল ওঠার পরে অবশ্যই আলোচনা না, এই হবে। 98 But আলাদা উঠবে না। হানা ভোটে না, 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 98 আলাদা আলাদা উঠবে, ডেফিনেটলি আলাদা আলাদা তুলতে হবে। একবারে তুললেও তো আপনার আলোচনা হবে, তাহলে আপনার সময় কই? নোটিশ দিতে হবে। 98 বিল তুলবেন কয়দিনের মধ্যে? তো আজকে 2টা উঠছে, যেমন এটা আজকে 2টা ডিফারেন্ট কিছু আসছে। আপনি এক একদিন যদি 5টা করে তুলেন তাও তো সময় কোলায় না। কিছু আছে শুধু নাম চেঞ্জ, শেখ মুজিবুর রহমান থেকে সরাসরি জাতীয় আমি হয়েছে জানি না বাংলাদেশ। কি হবে, আমি জানি না। আমার কাছে এইটা আমার কাছে খুবই কনফিউজিং এবং আমার কাছে খুবই অগণতান্ত্রিক। এর অগ্রন্থ অবশ্যই আমার কাছে এটা মনে হয়েছে ভাই। এটা এমার্জেন্সি সিচুয়েশন। ভাইবার বলছেন যে আলোচনার সুযোগ আছে, যদি আলোচনার সুযোগ থাকলে থাকে হোক, সেক্ষেত্রে আপনার বলে প্রশ্নটা কি লাভ? যদি যৌক্তিক হয় সেটাও আসলে সংসদ সদস্যরা দেখে বললে নেবেন। ভালো ভাই। সংসদ সদস্য আশায় থাকি। বিএনপির যিনি আছেন আখতারুজ্জামান বাচ্চু, আপনি তো শুনছিলেন যে আলোচনা, যে স্থানীয় সরকার ইস্যুতেও একটা কথা তিনি অধ্যাদেশ নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। 98টা অধ্যাদেশের মধ্যে একটি অধ্যাদেশ ছিল স্থানীয় সরকারের ইস্যুতে, সেটিকে আপনারা বহাল রাখছেন, কিন্তু বিতর্কিত ছিল আওয়ামী লীগের আমলে এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেটাকে নিয়ে তারা কাজ করেছেন, সেটাকে আপনারা রাখলেন কেন? তো এই অবস্থায় আসলে বিভেদ না ঐক্যের রাজনীতি আসলে আমরা কি দেখতে পাচ্ছি সামনে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য সহ আলোচক ডক্টর আতিক মুজাহিদ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই, আমার প্রিয় মানুষ, আবার আমার ময়মনসিংহের মানুষ, অনেক দুইজনকে শুভেচ্ছা, এবং যারা দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ কামাল ভাই আসলে কিছু প্রশ্নের অবতারণা করেছেন। আমার জন্য আসলে মাসুদ কামাল ভাইয়ের কোনো বিষয়ের উত্তর দেওয়া সেটা একটু আমার জন্য একটু বিব্রতকর, তারপরে বলতে হয়। দেখেন, মাসুদ কামাল ভাই 4টা অধ্যাদেশের একটা নিয়ে আলোচনা করেছে, আর বাকিগুলি কিন্তু আলোচনা করেন নাই। বাকিগুলি হয়তো ওনার পছন্দ হয়েছে বা বাকিগুলির পক্ষে উনি সেই কারণে আলোচনা করেন নাই। দেখেন, একটা গুরুত্বপূর্ণ যে এইটা বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেটা নিয়ে এসেছিল, যে আপনার দলীয় প্রতীকে নির্বাচন, যেটা স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে, সেটি কিন্তু বিএনপি চাইলে সেটা কিন্তু বিএনপি করতে পারতো, কিন্তু বিএনপি কিন্তু সেটা করে নাই। বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক রাখছে না। এটা সদিচ্ছার এই বহিঃপ্রকাশ। এটা আসলে বিএনপি আসলে যেটা, আর মাসুদ কামাল ভাই যেটা আশঙ্কার কথা বলেছেন, আমি ডামির কথাও তুলে এনেছেন। আসলে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র বিএনপির মজ্জাগত। আমি ডামি নির্বাচন যারা করেছিল তারা তো একদলীয় বাকশাল কায়েম করেছিল এর আগে। এটা তাদের মজ্জায় গণতন্ত্র নাই। তারা সবসময় এটা যখন সরকারে আসে সেই যতবার ছিল ততবারই গণতন্ত্র হরণ করেছে। আর বিএনপির ইতিহাস গণতন্ত্র
একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রচলনের ইতিহাস। আর বিএনপির ক্ষেত্রে এটা আসলে এই সংখ্যাটা অমূলক। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং এইবারও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি সবসময় যখন এই যে দীর্ঘ 17 বছর বিএনপি এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। এর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করেছে। ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাসুদ কামাল ভাই যে প্রশ্নটা তুলেছেন যে অধ্যাদেশ যে 98টি অধ্যাদেশ হুবহু রেখে দিচ্ছেন, তার মধ্যে একটি নিয়ে উনি কথা বলেছেন যে স্থানীয় সরকারের দুঃখিত আমি বলি স্থানীয় সরকারের 4টার একটা নিয়ে উনি কথা বলেছেন। এই অধ্যাদেশ নিয়ে আপনি তো আইন প্রণেতা, এটা নিয়ে আলোচনা করা যাবে। আমি বলছি 4টা আছে ভাই, এখানে 4টার মধ্যে উনি একটা নিয়ে কথা বলেন। উপজেলা পরিষদ, পৌরসভা, হ্যাঁ এই 4টা ইস্যুতেই এগুলোর আবার 6টা হওয়ার কথা সব মিলে। এটা অধ্যাদেশগুলো বেশি, কিন্তু একটা 2টা করে আছে। আওয়ামী লীগ আমলে যে বিষয়টা ছিল যে এই অধ্যাদেশগুলো রেখে মানে এইটা তারা রেখেছিলেন যে যাকে খুশি তাকে বের করে দিতে পারবেন সরাসরি। আপনারা পরীক্ষিত যে 5 জন মেয়র চেয়ারে বসতে পারেন না, এটা সেটা তো হয়েছিল। এটা কিন্তু উনি যে অধ্যাদেশটির কথা বলেছেন এটা কিন্তু আওয়ামী লীগের আমলের অধ্যাদেশ না, কেয়ারটেকার গভর্নমেন্টের আমলের অধ্যাদেশ। সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে কথা বলেছেন। সেটা হুবহু রেখে দিচ্ছেন কেন? সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে ভাই। এখন বিএনপির অবস্থা হয়েছে কি, মানে রাখলেও সমস্যা আবার না রাখলেও সমস্যা। ওইটাই প্রশ্নটা আমাদের কিন্তু আসলে। বিএনপি এখন এই অধ্যাদেশগুলো যেগুলো আপনি মানে বিএনপি কেন এই অধ্যাদেশ রাখছে না, সেটা না রাখলেও সমস্যা বা রাখলেও সমস্যা। দেখেন বিগত সরকার যে অধ্যাদেশগুলো না রাখলে মানে বিএনপি যেগুলো রাখছে সেটা নিয়ে আলোচনা করছেন, আবার যেটা রাখছে না সেটা নিয়েও বিএনপির দোষ, মানে দুই দিকেই বিএনপির দোষ। এখন বিষয়টা হলো দেখেন বিগত সরকার 133টি অধ্যাদেশ জারি করেছে, যেগুলো এই গণতান্ত্রিক মনে হচ্ছে, যেগুলি গ্রহণযোগ্য মনে হচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। বিএনপি তো জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন করেছে। বিএনপি তো যাচাই বাছাই, এই সংসদটা সার্বভৌম। এই অধ্যাদেশগুলি সংসদে উপস্থাপন করা হয়েছে। সংসদ সদস্যবৃন্দ কোনো অধ্যাদেশ নিয়ে আলোচনা করার প্রয়োজন হলে সেটা বিরোধী দলের সংসদ সদস্য হোক, সরকারি দলের সংসদ সদস্য হোক, আলোচনা করতে পারে। সংসদ তো সার্বভৌম, এখানে আলোচনা করার সুযোগ রয়েছে। আলোচনা করে যে কেউ যে কোনো অধ্যাদেশ নিয়ে আলোচনা করতে চাইলে নোটিশ দিতে পারে। সেখানে সংসদের রীতিনীতি বিধিবিধান অনুযায়ী সেটা আলোচনা হবে। আলোচনা হওয়ার পর সেটা সবাই মিলে সংসদে সেই অধ্যাদেশ নিয়ে ভোট হয়। তো তারপর সংসদ জনগণ যা এই সার্বভৌম সংসদে যে কোনো কিছু সব কিছুর বিএনপি বিশ্বাস করে এই সার্বভৌম সংসদটা সব কিছুর সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে, সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে। একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সংসদ হয়েছে সেটার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো কিছু আমরা করতে পারি। আর আমরা তো আসলে এখানে অধ্যাদেশগুলি যে উপস্থাপন করেছে, বিরোধী দল যখন আলোচনা করতে চায় সেক্ষেত্রে তো আলোচনা হচ্ছে, কোনো সমস্যা নেই। তো আলোচনার পরে তারপর ভোট হয়, ভোটে সেটা পাস হয়। সেই অধিকার তো এই জনগণ এই সংসদকে দিয়েছে। সংসদ তো সার্বভৌম, সুতরাং জনগণ রায় দিয়েছে। সুতরাং যে কোনো আইন অধ্যাদেশ সেটা মানে এই সংসদ পাস করতে পারে, রাখতে পারে, বাতিলও করতে পারে। যে আপনি মনে কিছু বলতে চাচ্ছিলেন তার জবাবে। ভেরি ইন্টারেস্টিং ভাই, দুইটা কন্ট্রাডিকশন। একটা হলো যে ওটা লেখা আছে কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন। আমি যত পড়ছি সবগুলো অধ্যাদেশ 133টা আমার আল্লাহর মধ্যে বাসায় গিয়ে পড়ছি আমি দেখার জন্য, যেহেতু খুবই নিউ স্টুডেন্ট আমরা। মনে হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হলে অনেক কিছু দেয়, এক গাদা জিনিস প্রতিদিন যা দেয় একটু পড়ে দেখি। সেটা তো বটেই। সো এখানে ভেরি ইন্টারেস্টিং বলা আছে এমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে, যেহেতু ওনারা এমার্জেন্সি সিচুয়েশনে করেছিল ওই সময়, সবগুলো প্রশাসক আউট করে ওনার প্রশাসক দিয়েছেন। এমার্জেন্সি সিচুয়েশনটা নর্মাল সিচুয়েশনের সাথে একমত হয় না। ডেমোক্রেটিক কন্ডিশনে যদি বিএনপি ডেমোক্রেটিক কন্ডিশন বলে, তাহলে ওনার এমার্জেন্সি জিনিসের আইন দিয়ে 52 আর 11 কত হলো ভাই? প্রায় ধরেন যে আমাদের 62-63 জনকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করলো, এবং পলিটিক্যাল এবং হাইলি পলিটিক্যাল লোকজন। বাংলাদেশের ইতিহাসে চ্যালেঞ্জ, আমি বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে দলীয় 53টা জেলায় ডিস্ট্রিক্ট উপজেলা হয়েছে আমার মনে নাই। কোনো না কোনো জেলায় ভোট হলে ডিফারেন্ট কিছু করতো, মিনিমাম 20টা জেলা হলে অন্য দলের লোক আসতো। এটা কমপ্লিটলি যদি বলেন আনডেমোক্রেটিক যে সংজ্ঞা বলেন, এটা ঘটেছে ভাই। কোনোভাবে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, এটাকে কোনোভাবে এটাকে কন্টিনিউ করার সুযোগ নাই। এটাকে ডেফিনেটলি খুব কুইকলি স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে এগুলোকে লেজিটিমাইজ করা উচিত। কারণ আমি বলি আরেকটা জিনিস বলি, কেন লোকদের বসানো হচ্ছে সেটা নিয়ে বিতর্ক থাকার কোনো কথা নেই। কিসের আবার যোগ্য সংজ্ঞা, দলীয় লোক আসবে সেটা স্বাভাবিক। হোয়াট ইজ ডেফিনিশন অফ যোগ্য? আপনি এটা প্রাইস পোস্টিং দিবেন, যে লোকগুলো আমাদের সাথে ভোটে আসছে তাকে আপনি দিবেন। আপনি কিভাবে বুঝলেন যে লোকগুলো ভোটে আসছে জনগণ তারে চায় নাই এমপি
পোস্টে তাদেরকে দিয়েছেন, তাদেরকে আপনি আমরা কিভাবে প্রাইস পোস্টিং। 2 নম্বর কথা হলো এই লোকগুলো এখানে বৈশা তাদের ভোটের ক্যাম্পেইন করবে, রাষ্ট্রীয়, উনি কিন্তু অ্যাপয়েন্টেড, উনি কিন্তু চাকরি করতেছে। সবাই মনে রাখতে হবে, প্রশাসক মানে হচ্ছে একটা চাকরি, অ্যাপয়েন্টেড লেখায় আছে, নিয়োগ মানে হচ্ছে চাকরি। ইউ ক্যান নট ডু, আপনি যখন নির্বাচিত হবেন তখন কিন্তু পাওয়ার থাকে অনেক আপনার। আর আপনি প্রশাসক মানে কি, আপনাকে সরকারি বিধি মেনে কাজ করতে হবে, জাস্ট একজন আপনি প্রশাসকের মতো, কালকে চাকরি শেষ, বেতনপ্রাপ্ত আপনি একজন। যখন আপনি এটা হবেন, আপনি কিন্তু এই জিনিসটি ইউজ করে আপনি 6 মাস যদি আপনাকে রাখা হয়, 6 মাসে আপনি পুরো আপনার অঞ্চলে কি আপনি এইটা সরকারি জিনিস ব্যয় করে আপনি পলিটিক্যাল লিডার হয়ে যাচ্ছেন। এটা কোন সিস্টেমের মধ্যে? কয়েকদিন পরে যখন ইলেকশন হবে তখন এই লোকটাকে আপনি বলেছেন ভাই, আপনি অবশ্যই বলবেন ভাই আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, নো প্রবলেম। তো এই জায়গাটাতে আমরা একটা ডেমোক্রেটিক দল যারা ডেমোক্রেশন বলতেছে, এটা কিভাবে প্রত্যাশা করে, এবং সেই অধ্যাদেশটা এই জন্য টিকে রাখতেছে যেন লংজিভিটি করা যায় 1 বছর। ইট ইজ বিকজ লোকাল ইলেকশন ইনস্ট্যান্ট করলে ওনারা হয়তো খারাপ কিছু করবে, এটা দেখছে, ওনাদের দল গোছানো নাই, অনেক ঝামেলা, এটাকে ওনারা পলিটিক্যাল ডাউট বেনিফিট নিতেছেন, এটা কখনোই অ্যাকসেপ্টেড না। এই জন্য এটা তো অন্যদের জন্য একটা ব্যাড প্রেসিডেন্স হবে ভবিষ্যতের জন্য, যেহেতু এটা একটা স্পেশাল টাইমে ছিল, কিছুই ছিল না, সবাই আওয়ামী লীগের লোক ছিল। ইট ওয়াজ ট্রু যে চেয়ারম্যান সহকারে পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়েছে, তো এখন কি করবে? এখন কোনো সিস্টেমে তো রাখা যায় না, ওই জন্য তারা অধ্যাদেশ দিয়েছে ইনস্ট্যান্ট একটা ইন্ট্রিম সময়ের জন্য। তো এই জিনিসটাকে রাখার ব্যাপারে আমার কখনো একমত না, ইলেকশন দিয়ে এটা কাজ করতে হবে, এটা হলো আমার এই জায়গাটার একটা অপিনিয়ন আর কি। আমি এই জায়গায় একটু বলতে চাই, দেখেন মানে এখন এনসিপি নতুন ছোট করে বলেন, আমাদের ছোট ভাইরা যা বলে তার সাথে সাথে হা করতে হবে। এখন অবস্থাটা হয়ে গেছে এইরকম। এখন দেখেন তারা করলে জায়েজ আর বিএনপি করলে না জায়েজ। যেরকম আসিফ মাহমুদ তাদের দলের লোক ছিল, সেখানে তখন ওনার ক্ষেত্রে ঠিক আছে, এজাজের ক্ষেত্রে ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে বিএনপি করলে উনি তো বলেছে যে আমি বলি বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয়েছে, 1.5 মাস হয়েছে। জি, আপনি বলেন এই 1.5 মাসের মধ্যে কি আরেকটি স্থানীয় নির্বাচন করার মতো অবস্থা বাংলাদেশে আছে? এখন না, প্রশাসক ছিল, এখন প্রশাসক ছিল। দেখেন এখানে তো একটা অভিযোগ আছে, আপনারা অভিযোগ করেন বা বলেন যে ওই সময় তো আপনাদের মানে অর্থাৎ বিরোধী দল যারা এখন আছেন, এনসিপি, জামাত, আদার্স, তাদের প্রশাসক ছিল, তাদেরকে নিয়ে কি সরকার চালাবেন? ঠিক আছে, এজাজ সাহেব কে বা উনি কে, এই নামগুলো এজাজ সাহেব কোনো ছিল না, দলে ছিল না, এটা কিন্তু বারবার অভিযোগগুলো এসেছে, কিন্তু যেটা অভিযোগ কিন্তু বাচ্চু ভাই বারবার বলছেন। কিন্তু এই জায়গায় আমার একটু কথা আছে, দেখেন আপনি চেয়ারে থাকবেন, দায়িত্ব আমার শোল্ডারে নিব। আপনি বিএনপি এখানে যেটা করেছে সঠিক কাজটি করেছে। বিএনপি ওইখানে যোগ্য লোকটি বসিয়েছে, আজকে আপনি মশার কামড় খাবেন, নগরবাসী বিএনপিকে, সরকারে বিএনপিকে গালি দিবে, এটা তো এই দায়িত্ব বিএনপি নিবে না। বিএনপি একজন রাইট ম্যানকে ওখানে বসিয়েছে, যাকে দিয়ে এই জন্য নগরবাসীর করা যাবে, নগরবাসীর কাজ করা যাবে, মশক নিধন করা যাবে, অন্যান্য যেরকম একটা নগরে অনেক স্বাভাবিক কার্য, লাখ লাখ, এখানে ঢাকা নগরে কয় কোটি লোক বাস করে, আপনি দেখেন তাদের তো সেবাদানের বিষয় আছে, অনেক সেবার বিষয় আছে। তো এখন জেলা পর্যায়ে আপনি দেখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আচ্ছা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলে, যে কোনো সিটি কর্পোরেশনে বলেন, সেখানে আপনার প্রশাসক না দিয়ে, আপনার যদি একটা রাইট প্লেসে রাইট ম্যান না থাকলে তো সেখানে কি হবে? আর আপনি যদি সরকারি লোকের কথা বলেন, একজন ডেপুটি সেক্রেটারি বলেন, একজন ডেপুটি সেক্রেটারি সরকারের কাজের পাশাপাশি এখানে কতগুলো দায়িত্ব আপনি দেখেন, যাদেরকে প্রশাসক নিয়োগ দিয়েছে দিন রাত ওনারা কাজ করতেছেন। আপনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বলেন, রুকনুজ্জামান সরকারকে নিয়োগ দিয়েছে, রুকনুজ্জামান সরকার তো দিন রাত এখানে খাল উদ্ধার করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে, নিজে নেমে গেছে। একজন সরকারি কর্মকর্তার পক্ষে দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। একজন এখানে পলিটিক্যাল লিডার জানেন ওইখানে কি প্রবলেম আছে, নগরবাসীর কি নগরবাসীর চাহিদা কি, এবং সেটা কিভাবে পূরণ করতে হবে। পলিটিশিয়ান, সে কারণে জনদুর্ভোগ বিষয়গুলো একজন সরকারি কর্মকর্তা যার বাড়ি রংপুর, উনি যায় ময়মনসিংহ এর সম্পর্কে ওনার তো ধারণা নাই, সেখানে উনি তো পারবেন না সেটা এত লাখ লাখ মানুষের সেবা দিতে। আচ্ছা আমি বলি জিনিসটা, আমার আসলে একটু মাঝে মাঝে মায়া লাগে, বুঝছেন? এখন মায়া লাগতেছে বাচ্চু ভাইয়ের জন্য, আর সামগ্রিকভাবে মায়া লাগে তারেক রহমানের জন্য, মায়াই লাগে এদের জন্য, আর অসহায়ত্ব দেখি। আমি ঘটনাটা বলি, বাচ্চু ভাই স্থানীয় প্রশাসন বুঝেন। বাচ্চু ভাই আপনি আমাকে বলেন, একটা সিটি কর্পোরেশনে জনগণের সেবা দিতে হলে কার গুরুত্ব বেশি, কাউন্সিলরের নাকি মেয়রের? কাউন্সিলরের গুরুত্ব বেশি। কাউন্সিলর তো একদম ঘরের কাছে থাকে, তাহলে কাউন্সিলর পদগুলি কি করবেন? সবগুলি কাউন্সিলর পদে কিন্তু সরকারি কর্মকর্তারা বসে আছে, কারণ নাই তো, ফাঁকা তাদের বাসায় রাখছে। এক একটা কাউন্সিলের হাতে 21টা করে কাজ আছে, জনগণের কাজ 21টা, ক্যারেক্টার সার্টিফিকেট,
আপনার ওই যে আপনার করা এই জন্ম মৃত্যুর নিবন্ধন যেগুলো certificate দেওয়া। তমুক দেওয়া, তো সেখানে কাকে বসাইছেন আপনি? কাউকে বসান নাই। আচ্ছা আমি আরেকটা কথা বলি, অত দূর যাব না আমি। বিএনপির 31 দফা আছে না, 31 দফা বাদ দেন, ওটা 31 দফা তো তারা পরে বাস্তবায়ন করবে। এই নির্বাচনের আগে ওনারা একটা ইশতেহার দিয়েছিলেন, প্রতিশ্রুতি এই দিয়েছিলেন। ইশতেহারে স্থানীয় শক্তিশালী স্থানীয় প্রশাসন গঠন, এই যে আমার হাতে আছে, আমি আপনাকে পড়ে শোনাই। হ্যাঁ, ওটা সব পড়বো না, আমি একটা জায়গায় খেলে পড়বো, তাহলে একটা বাক্য পড়বো। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। এটা বিএনপির নির্বাচনী ইশতেহার, এবং বিএনপি ক্ষমতায় এসে প্রথমে এই ইশতেহারটা ভঙ্গ করছে। কেউ কি মারা গেছে, মৃত্যুজনিত কারণ হয়েছে, আদালতে আদেশে গেছে, যায় নাই, নির্বাহী আদেশে এই পদগুলো শূন্য হয়েছে। তো বিএনপি এখন দেওয়ার মাসুদ দরকার ভাই, নেই। এখানে আমি কিন্তু একেবারে বাচ্চু নিশ্চিত, ভাই কিন্তু শুনেন, একটু ব্যাখ্যা আমি দিয়েছেন আপনাকে বলছি, যে আমি এই ব্যাখ্যা দেব, আমি মুহূর্তে- শেষ করি আপনাকে। আমি একেবারে নিশ্চিত তারেক রহমান সাহেব এটা জানে না। আমি কিছু খবর নিয়ে বলতেছি, ওনাকে এটা জানানো হয় নাই। আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু কিছুক্ষণ আগে বাচ্চু ভাই দিয়েছেন। তিনি বলেছেন যে বিগত সরকারের বা কোনো আমলের কোনো প্রশাসক বা কেউ যদি বসে থাকে, তার দায়ভার তো আসলে তারেক রহমান বা প্রধানমন্ত্রী বা এই বর্তমান নেবে না সরকার তো। নেবেন না, সেখানে তাদের লোক বসেছেন, সেই ব্যাখ্যা না কিন্তু না তিনি না না দিয়েছেন। না ভাই, ব্যাখ্যা হলো না তো। উনার সরকার এটা এই করবেন না, লোকগুলিকে কিন্তু সেই প্রশাসক সময়টা হিসেবে নিয়োগ করছে কিনা সেটা বলেন। হ্যাঁ করেছেন। করেছে, সাময়িকভাবে তো- সাময়িকভাবে কোথাও এখানে লেখাও নাই যে সাময়িকভাবে করবে, বলতে তারা বসাবেই না। প্রশাসক ইটসেলফ এ টেম্পোরারি পোস্ট, জি তো সাময়িক হইতে হবে। মাসুদ ভাই, আমরা কাজে একটু এটা অন্য তারা প্রসঙ্গে করবে না, যেতে তারা চাই। অঙ্গীকার করছে, মাসুদ ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে এবং যেতে তারা চাই। দ্রুত বেগে সে অঙ্গীকার ভঙ্গ করছে। জি, মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রথম প্রশ্ন করতে এই প্রশ্নটা তিনজনের কাছে থাকবে। সেটা হচ্ছে যে গতকালকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রায় 3 মাস পর, এবং সেখানে বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলামকে তিনি বলেছেন যে 47 দিনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে স্থায়ী কমিটি। আপনি সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে কি মনে করেন? বিএনপির কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করার মতো কারণ আছে, আমি এটা অস্বীকার করবো না। 47 দিনে তারা মোটামুটি ভালোই সন্তোষ প্রকাশ করবে। এটা স্থায়ী কমিটি, কিন্তু এটা কিন্তু সরকারের কেউ না, না, জি। এটা হলো বিএনপির দল। দল হিসেবে তাদের কাজটা কি? তাদের কাজ হলো একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দেশব্যাপী, সেইভাবে তারা করছে, এটা আমি অস্বীকার করবো না। হ্যাঁ, তা এবং মনে করেন আপনার সংসদে কথাবার্তা, যুক্তি দেওয়া, লজিক দেওয়া, বিএনপি মানে যথেষ্ট পারঙ্গম। কিন্তু তাদের সন্তোষ প্রকাশ করাটা আমি মনে করি অস্বাভাবিক কিছু না। বাট কোশ্চেনটা হলো তাদের কাজে জনগণ সন্তোষ প্রকাশ করছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। তেল নাই। সেটা আপনি কি বলেন, প্রকাশ করছে কিনা এখন? আমি আপনি তো বলি জনগণ আপনাকে, একজন আমি বলেন। বিএনপির কিন্তু খুব একটা ভুল পাই। আমি কিন্তু মানে এই মুহূর্তে বিএনপিকে সাপোর্ট করতে চাই, আমি করতে চাই এই কেউ নতুন একটা সরকার পাই। আমি যদি এখনই বিরোধিতা শুরু করি, তাহলে দেশটা চলবে কেমন করে? দেশটা, আমি তো ভাই দেশের ভালো চাই নাকি, আমি তো ভালো থাকতে চাই। তার মধ্যে আবার আসছে গজবের মতো করে আসছে যুদ্ধ, জি, যুদ্ধের তেলের দাম বৃদ্ধি। ভাই দেশটা তো চালাইতে হবে বিএনপি নাকি? কাজে এইগুলি সবগুলি কিন্তু ক্রাইসিস। আমি এই ক্রাইসিসগুলিকে কিন্তু নোটিশে রাখতেছি। রাখার পরে আমি বলতেছি আপনি সব পারবেন না, পৃথিবীর কেউ সব পারে না, কিন্তু আমি দেখতে যাচ্ছি আপনার ইন্টেনশনটা কি। আপনি কি পারতে চেয়েছিলেন কি চাননি? দ্যাট ইজ মাই পয়েন্ট। আপনার কাছে মনে হয় যে সেই ইন্টেনশন তার অনেক জায়গায় তারা চাইছে, অনেক জায়গায় তারা এটা চাইছে। যেমন ভালো, আমি একটা ইতিবাচক সর্বশেষ বলছেন। বলি আপনাকে, এই যে তেলের দাম বাড়ায় নাই, হ্যাঁ, এটা সবাই এটা সাথে যে কত জানিয়েছে। ভালো একটা কাজ করছে, এটা কিন্তু খালি জনগণ কম পয়সা করে এটা জন্য না, কিন্তু যারা মজুদদারি ছিল, যারা নাকি তেল তাদেরও ক্ষতি মজুদ হয়েছে। করছিল, তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে এই ঘটনা। তেলের দাম না বাড়ানোতে সরকারের একটু কষ্ট হবে, কিন্তু এগুলো খুব গুড ডিসিশন। অনেকগুলো গুড ডিসিশন গভর্নমেন্ট কিন্তু নিচ্ছে, আমি অস্বীকার করবো না। কিন্তু 1 কেজি দুধের মধ্যে এক ফোঁটা গোবর, লেবুর চেনা বলা সেইটা আমার চোখে পড়বে কেন? আমি তো চাই না, এবং এটা করা কিন্তু জরুরি ছিল না। আমি একটা সিম্পল কথা বলে শেষ করি, এই যে প্রশাসকগুলি নিয়োগ করছেন, এদের আপনি আগামীতে নির্বাচনে পার্টিসিপেট করতে দিবেন, আমি জানি প্রার্থী বানান প্রার্থী। ওই সময় যদি আপনি যদি প্রশাসক না করে প্রার্থী বানাতেন, তাহলে তারা যে ভোট পাইতো প্রশাসক বাড়ানোতে তাদের ভোট মিনিমাম 10% কমবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ তারা এই 6 মাসে কিছুই করতে পারবে না। কারণ ভাই ওটা তো শূন্য তো 6 মাস আওয়ামী লীগ তো নাকি শেষ করে দিয়ে গেছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ওখানে কোনো ম্যাজিক দেখায় নাই। উত্তরে ওই যে শূন্য প্রশাসক জায়গায় যিনি এসে বলছেন, যে তিনি তো পড়ছে। বলেছেন তার ফান্ডে বলছেন টাকা তারা নেই, হতাশ। কিছু নেই, কিছু করতে পারছেন এবং না। তারা ফাপড়ে পড়ে গেছে। এই ফাপড়ে পড়ার লোকটাকে আপনি যখন যুদ্ধে নামাই দিবেন, তারা কিন্তু লস করবে। তারা লস মানে তাদের ভোট কিছুটা কমবে। তার চেয়ে দরকার ছিল আপনি ইলেকশনে জিতছেন না,
এই টেম্পোটাকে, এই মোমেন্টামটাকে থাকতে থাকতে ইলেকশন দিয়ে দিতেন, অনেক ভালো করতেন। ভাই এটা এর প্রশ্ন যেটা ছিল আপনি তো বলেন মজাদ ভাই। সন্তুষ্ট অসন্তুষ্ট গভর্নমেন্টকে তো আসলে আমরা যেভাবে দেখি সবাই তো আসলে, আমার কথা হচ্ছে আমরা দুই অ্যাপ্রোচে দেখতে পারি। পজিটিভগুলোকে উই অ্যাপ্রিসিয়েট, যেগুলোকে ক্রিটিক করার দরকার আমরা একটা ছোটো একটা ক্রিটিক দেই, যেটা হলো ওনারা অনেক সময় পিএমও পেজ যেটা আছে, গভর্নমেন্টের পেজ অ্যান্ড পলিটিক্যাল পেজ একসাথে হয়ে যায়। মানে গভর্নমেন্টের কাজ জাতীয়তাবাদী দলের যায়, জাতীয়তাবাদী দলের কাজ পিএমের পেজে যায়। খেয়াল করে দেখবেন, এটা খুব রিসেন্টলি তারেক রহমান কত ঘন্টা কাজ করেছে, এক্সাম্পল আছে, মানে 16 ঘন্টা কাজ করেছেন দেখবেন। আমি 16 ঘন্টা কাজ করেছেন, এটা কি একজন পিএম যদি 16 ঘন্টা কাজ করেন, এটা পিএম এর পেজে গেলে সমস্যা কোথায়? না না, পিএম এর না, 16 ঘন্টা কাজ করতে পিএম এর পেজে যাবে, এটা জাতীয়তাবাদীর পেজে যাওয়ার দরকার নেই। পিএম এর পেজে যে জিনিসটা যায় সেটা যদি দেশের যে কোনো নাগরিক সেটা যদি শেয়ার করে বা যে কোনো নাগরিকও তো সেটা করতে পারে, গ্রহণ করতে পারে, তাই না? আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন যে যেটা প্রধানমন্ত্রীর যে পেজটি রয়েছে বা পিএম এর যে অফিসের যে পেজ আছে সেখান যে যাচ্ছে সেটা আবার দলীয় পেজে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে হয়তো কোনো রকম উপদেশ বা পরামর্শ দিচ্ছে, হয়তো শুনে আপনি হয়তো বক্তব্য দেন। পলিটিক্যাল পার্টি এন্ড গভর্নমেন্ট, যেহেতু প্রাইম মিনিস্টার কোনো দলের যদি হল থেকে হলেও এটা গভর্নমেন্ট সবার হওয়া উচিত। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলতেছি যে এইরকম অনেক সময় ধিমে তালে হয়ে গেছে অনেক জায়গায়। সো আপনি যদি কথাই বলতে না তাহলে আমি কীভাবে বলবো? আপনি বলছেন তাহলে এই গভর্নমেন্টের নেচার, এটা বলতে হবে তো যে আপনার অনেক কিছু জায়গায় গেছে এখনও পলিটিক্যাল এলিমেন্টটা খুব বেশি হাইলি অ্যাফিলিয়েট আমরা দেখতে পারতেছি অনেক জায়গায়। যেটা আপনি বললেন যে আমাদের প্রাইস পোস্টিংয়ের ক্ষেত্রে যেটা বললেন যে বিভিন্ন জায়গায় উপজেলা জেলা পর্যায়ে যেটা, এবং উপজেলায় দিত কিন্তু যদি ভাই আমরা যদি না চিল্লাইতাম, ইট ওয়াজ আন্ডার প্রসেস। কারণ আমরা তো জানি এলাকায় কে উপজেলা হওয়ার জন্য প্রচারণা চালাইতেছে যে অমুক ভালো ব্যক্তি, তার মানে কি লবিং করতেছিল যে সে উপজেলা প্রশাসকটার জন্য হতে পারে, 6 মাসের জন্য হইলেও খারাপ কি, ঠিক আছে। সো এটা যখন সবাই মনে চিল্লাচিল্লি শুরু করছে তখন জেলা পর্যায়ে পর্যন্ত রেখে দিচ্ছে। আই ডোন্ট নো, হতেও পারে উপজেলা পর্যায়ে পর্যন্ত এটাকে যেতেও পারে। এখন গভর্নমেন্টের ভালো দিকগুলো ডেফিনেটলি ভালো, 45 দিনে অ্যানালাইসিস করা যেতে পারে না। কিছু কিছু অ্যাপ্রোচ ডেফিনেটলি ওনারা বলার চেষ্টা করতেছে যে আমরা ইউনাইটেডলি উই শুড ওয়ার্ক। তারপর হচ্ছে আমাদের কিছু কমন গ্রাউন্ড তো সবারই আছে, কারণ আমরা কিন্তু সবাই অ্যান্টি ফেসিস্ট থেকে এসেছি, যে আমাদের ভিতরে কমন, আমরা ফেসিস্টদের বিরুদ্ধে করেছি। কিন্তু তারপরও আমাদের অনেকের ভিতরে যেহেতু দীর্ঘদিন একসাথে থাকার একটা মানসিকতা, এখন কিন্তু ফুললি বিরোধী দলের মতো আচরণ করতে পারতেছে না, এবং গভর্নমেন্ট আচরণ করতে পারতেছে না যদি ন্যাচারালিও বলেন। এবং আমরা যখন কোনো ধরনের পলিসি ঠিক করি, আমরা কিন্তু ঠিক করি, যেমন দেখেন তেলের সংকট, বিরোধী দল কিন্তু চাইলে আরও অনেক বড় আন্দোলন করতে পারে, কিন্তু আমরা রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু বিষয়গুলো কী করতে হয়, অনেক সময় কনসিডার করতে হয় যে আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে বাংলাদেশের মানুষের অবস্থাও চিন্তা করতে হবে, ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করতে হবে। শুধুমাত্র বিরোধীদের সাথে বিরোধিতা করা, আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু করতে পারতাম, এই সরকারে এখনই যদি স্পিডিলি মুভ করা যায় গভর্নমেন্টের কিন্তু অনেক বেশি বিপদে পড়ে যেতে পারে, ঠিক আছে। তো সে জায়গাটা কিন্তু বিরোধী দল কিন্তু অনেক বেশি আপনাদের বিরোধী দলের নেতা কিন্তু অনেক এপ্রিসিয়েট আজকেও কথা বলছে, দেখেন আমরাও কিন্তু আপনাদেরকে হেল্প করতে চাই, কিন্তু আপনাদের সেভাবে করতে হবে যে আমরা খুবই, এবং আমরা এখন পর্যন্ত খুব বেশি যে গালিগালাজ হয়েছে বলবেন না, খুব শব্দ চয়নে ভেরি হেলদি ডিসকাশন যেটা বলতেছে। সো হেলদি ডিসকাশন পজিটিভলি এগুলো হচ্ছে একটু তো সংস্কৃতির আচরণে হবে, ওকে গুতাবে, ও শব্দ চয়ন দিয়ে ওরে হিট করবে, এটা তো একটা ডিবেটের ক্ষেত্রেও আপনি দেখবেন যে এক প্রতিপক্ষকে ঘায়াল করা থাকবে। বাট ওভারঅলি আমার কাছে মনে হয় গভর্নমেন্ট আরও চাইলে ভালো কিছু করতে পারতো এবং আরও সবাইকে নিয়ে আরও মুভিং করার সুযোগ ছিল। কিন্তু যে বিষয়গুলোতে যেটা হচ্ছে সে জায়গাটা হলো যে কিছু কিছু জায়গায় একটু অন্যরকম, এবং বিশেষ করে কিছু মন্ত্রীর আচরণ খুবই খারাপ হয়েছে। তেল নাই বলতেছে তেল আছে, এটা বলার দরকার ছিল না। তেল যদি রিয়েলি ক্রাইসিস হয় সেটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে উভয় গ্রুপ বসে করা যেতে পারতো কিছু কিছু সলিউশন করার ক্ষেত্রে। স্টিল কিন্তু দেখেন যে তেলগুলো খুবই ডিসরাপ্টেড হয়ে গেছে, একটা প্যানিক তৈরি হয়েছে। ইট ইজ বিকজ আপনি বিপিসির দ্বারা বলাইছেন যে এতগুলো তেল আছে এতগুলো নাই, তাহলে আপনি এমন একটা জিনিস এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন, মানুষ এটাকে নিতে পারতেছে না। তো অনেক জায়গায় একটা জিনিস, এই জিনিসটা কবে ঠিক করতে পারবেন? আরেকটা কথা বললেন এই সরকার তেলের দাম না বাড়ায় ভালো করছে, গ্যাসের দাম যে বাড়াইছে ভাই 387 টাকা অফিসিয়ালি বাড়াইছে, কিন্তু এটা এখন কিনতে গেলে পাওয়া যায় 1900 টাকার মতো। তাহলে 800 থেকে ধরেন যে 1200 1500 1900 হয়ে গেছে, এবং এটা তো খুব হিউজ একটা জিনিস। লোডশেডিংয়ের কথা বলবেন, লোডশেডিং তো ভাই হিউজ। আমার এলাকা তো কুড়িগ্রাম, আমার ভাষায় তো কুড়িগ্রাম মানুষকে ধন্যবাদ জানাই যারা ভোট দিয়েছেন। তাদের এখানে বলতেছে 7 ঘন্টা 8 ঘন্টা করে কারেন্ট যাচ্ছে, কিন্তু আমরা ঢাকা শহরে তো বুঝতেছি না। সো ইট উইল হ্যাপেন। এবং আপনারা দেখছেন যে অনেক ডিসিশন খারাপের মধ্যে ডিসিশন হচ্ছে যে আমরা স্কুল কলেজগুলোকে অনলাইনে নিয়ে গেছি। আবার ভাই যে কি খারাপ জিনিস মোবাইল ইউজিং করার ক্ষেত্রে, এখনো যায়নি মনে হয় সিদ্ধান্ত অনেক। তাহলে দেখেন আপনি কিন্তু প্রতিদিন চেঞ্জ করতেছেন। আপনার আরেকটা খারাপে যদি বলি, আপনার স্কুল কলেজের যে সভাপতি নিয়োগের ক্ষেত্রে খেয়াল করেন কোনো ধরনের কি থাকবে না,
অনার্স মাস্টার্স বা একটা থাকবে, সেটা কিন্তু আবার সবাই চিল্লাচিল্লি করে চেঞ্জ করছে। তার মানে এই জিনিসটাও কিন্তু খুবই খারাপ যে একটা এডুকেশন সিস্টেমে কাকে বসাবেন, কিভাবে বসাবেন। সো অনেকগুলো জিনিস লুপ হোলস আছে, যেগুলো আছে আমি জানি না কোথা থেকে সিদ্ধান্ত হয়। আমাদের হাতে সময় নেই। বাচ্চু ভাই, আপনি একটু বলবেন যে উনি যে বিষয়গুলো বললো যে 47 দিনের সন্তোষ প্রকাশ এখনই কেন করছেন, এবং মুজাহিদ সাহেব যেটা বলছিলেন যে কিছু বিষয় আছে লুফলস আছে, সেগুলি হয়তো আরো ওভারলুক করা যেত বা আরো একটু ভালো আরো কিছু করা যেত, সেটা আপনি কি ব্যাখ্যা দিবেন? দেখেন, ওনার দৃষ্টিতে তো সেটা, ওনার ব্যাখ্যাটা তো উনি দিয়েছেন। দেখেন, মাত্র 47 দিনের একটি সরকার, এই সরকার যে অভাবনীয় যে পরিবর্তনগুলি, পজিটিভ যে কাজগুলি করেছে, সারা বাংলাদেশের মানুষ কেন সারা বিশ্বের মধ্যে প্রশংসিত হচ্ছে। আপনি দেখেন আমাদের নির্বাচনে যে ইশতেহার, সেখানে ছিল ফ্যামিলি কার্ড বিতরণ করা। আমরা অলরেডি পাইলট প্রজেক্ট শুরু করেছি। আমরা সেটা মানে আমরা সরকারটা দায়িত্ব নেওয়ার পরেও মাসুদ কামাল ভাই যথার্থই বলেছেন, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। পৃথিবীর সব দেশেই কিন্তু এই যুদ্ধে আক্রান্ত হয়েছে। অর্থনীতি দেখেন, ফ্যাসিস্ট সরকার অর্থনীতি ফুকলা করে দিয়ে গেছে, এরপরে আমরা যুদ্ধের মধ্যে পড়ে গেছি। এই অবস্থা যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যেভাবে ম্যানেজ করেছে, এটা তো আপনাকে প্রশংসা করতেই হবে। শুধু ফ্যামিলি কার্ড দেন নাই, উনি 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ প্রতিশ্রুতি দিয়েছিল, মওকুফ করে দিয়েছেন। এটা কিন্তু বিরাট অঙ্ক গেল এটা। তারপর হ্যাঁ, খাল খনন কর্মসূচি উনি হাতে নিয়েছেন। ইতিমধ্যে পাইলট প্রকল্প শুরু হয়েছে, সারা দেশে সেই প্রকল্পটা বাস্তবায়ন হবে। তারপরে এই যে 1 বৈশাখে কৃষক কার্ড বিতরণ হবে। আর হলো জ্বালানি তেল, আপনি দেখেন এই যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বাড়ে নাই কোন দেশে? আপনি বলেন, যেসব দেশে জ্বালানি তেল উৎপাদন করে সেই সব দেশে জ্বালানি তেলের দাম কয়েক গুণ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ধরেন আমরা 120 টাকা কেজি এই যে অকটেনই করি, সেটার আমদানি খরচ 200 টাকা, আমদানি খরচ 200 টাকা। প্রতি মাসে কত কোটি টাকা আমাদের গচ্চা দিতে হচ্ছে? 5,000 কোটি টাকা। এই যে মানে এটা হলো তাও 4 দিন আগের খরচ, বুঝতে পেরেছেন? তো এই সরকারটা যে ম্যানেজ করেছে জনগণের উপর, আর তারপর আপনার ধরেন এর মধ্যে আরও বিভিন্ন কাজ। আমি একজন এমপি, আতিক মুজাহিদও একজন এমপি, সে কিন্তু উন্নয়নের বরাদ্দ পাচ্ছে, আবার সে কিন্তু রাস্তার কাজও করতেছে, ব্রিজ করতেছে, মসজিদে অনুদান দিচ্ছে, আবার মানে নানান ধরনের কর্মকাণ্ড আমরা ঈদে আমরা বিজিএফ বিভিন্ন রকম এর মধ্যে কিন্তু আমরা দিচ্ছি, আমরা কিন্তু কাজ করছি। সরকার কিন্তু এগিয়ে চলেছে। এই সরকার কিন্তু একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নিয়ে তারপর দেশটাকে যেভাবে দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে যেভাবে কাজ করছে, এটা আসলে অবিশ্বাস্য। আপনি যদি এখানে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এই ক্ষেত্রে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে হ্যাঁ, আপনার তো ভালোর কোনো শেষ নাই। আমরা চেষ্টা করছি, আমাদের যদি কোনো জায়গায় কাজ করার প্রয়োজন হয়, কোনো জায়গায় আমাদের ভুল ত্রুটি যে কেউ ধরিয়ে দিতে পারে, আমরা সেই ভুল ত্রুটিগুলি সমন্বয় করে ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করব। এই বিষয়টা বলবেন। এর আগে একটু প্রশ্ন থাকছে যে সংসদ যে জুলাই সনদ বাস্তবায়নের সাথে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিরোধিতা হচ্ছে, বা কেন সংস্কার চায় না সরকার, এর প্রশ্ন আসছে। সরকার বলছে জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। এই বিভেদ মতবিরোধ এই জায়গাটাতে একটু আপনি ব্যাখ্যা করবেন না? শুনেন, আমি এখানে একটা কথা বলি। জুলাই সনদ নিয়ে আমার নানা রকম অবজারভেশন আছে এবং আগের থেকে ছিল। কতগুলি পয়েন্ট আছে এখানে। এক নম্বর হলো যে এই আন্দোলন যখন হয়েছিল 2024 জুলাই মাসে, জুলাই আন্দোলনের সময় যারা অংশ নিয়েছিল তাদের একটা চিন্তা কাজ করেছিল। সেই চিন্তাটাকে যদি আপনি চেতনা বলেন, সেই জুলাই চেতনার কথা কিন্তু পরবর্তী সময়ে নানা রাজনৈতিক দলগুলো বলেছে এটাই জুলাই চেতনা। তার উপর নির্ভর করে সংস্কার হয়েছে, বিভিন্ন রকম প্রস্তাবনা আসছে এবং প্রস্তাবনার থেকে একটা জুলাই সনদ পাইছে। জুলাইয়ের আন্দোলন সেই সময় মানসিকতা, জুলাই চেতনা এবং জুলাই সনদ, এই তিনটাকে কিন্তু সমার্থক ভাইবেন না। আমি ভাবি না যে জুলাই সনদ এখানে আসছে, এই জুলাই সনদ কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা জুলাই আন্দোলনের সঙ্গে যারা নৈতিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে জড়িত ছিল, তারা কিন্তু এটা বানায় নাই। এটা যারা বানাইছে সেই লোকগুলো ভাড়াটে বুদ্ধিজীবী এবং কতিপয় এনজিও, এবং তাদের সঙ্গে জুলাই আন্দোলনের মানে ম্যাক্সিমাম 80% লোকের কোনো সম্পর্ক নাই। এবং তারা এটা বানাইছে, আমাদের উপরে চাপাই দিয়েছে এবং এমন একটা গিট্টু লাগাইছে, এই গিট্টু খুলতে এই সংসদের সময় ব্যয় হচ্ছে। এটা হলো আমার অবজারভেশন। জুলাই সনদ আর জুলাই চেতনা এক জিনিস না, এটা আমি মনে করি, এটা আমার ধারণা। এখানে অনেক কিছু আছে ভালো, অনেক কিছু আছে খুবই খারাপ, এটা আমার ধারণা।
আমি যেভাবে ভাবি। কাজেই এটা নিয়ে ওনারা পলিটিশিয়ান যারা আছেন ওনারা সমাধান করতেছে, করুক। আমরা অবজারভার, নাগরিক, দেখতেছি, কখনো খুশি হই, কখনো দুঃখিত হই। কিন্তু যেমন আমি একটা উদাহরণ বলি আপনাকে, একটা বুল পয়েন্টে বলি, একটা পয়েন্ট খেলে বলবো। যেমন বিএনপির কিছু কথা আমার পছন্দ হয় না। যেমন জুলাই সনদে একটা পয়েন্ট আছে যে উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে। আমি কিন্তু পিয়ার পদ্ধতি চাই, কিন্তু বিএনপি চায় না। আর এটা আমি আনহ্যাপি। কারণ এটা কী করবেন আপনি? আবার কিছু কিছু পয়েন্ট আছে যে সাংবিধানিক পোস্টগুলি কীভাবে নিয়োগ হবে, এটা বিএনপি যেটা নোটাবলি দিয়েছে, আমি এটা সাপোর্ট করি। আর আপনি কী করবেন? জি, ধন্যবাদ আপনার তিনজনকে আজকে অতিথি হিসেবে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সম্পাদকীয়তে। আগামী আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।